আসসালামু আলাইকুম আমার স্টুডেন্টরা, ওয়েলকাম টু মাই অনলাইন ভিডিও ক্লাস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো পড়াশোনা কেমন চলতেছে আপনাদের? আশা করি করতেছেন পড়াশোনা। ভালো না চললেও বলতে গেলে পড়াশোনা হচ্ছে, তাই তো? আমাদের গ্রুপে যে সকল সাবজেক্টের অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা ওগুলো প্র্যাকটিস করবেন দেখে অবসর টাইমে, যে কোনো ফ্রি টাইমে বারবার ওই লেকচারগুলো ফলো করবেন, যাতে করে প্র্যাকটিসটা চলতে থাকে আপনাদের। ওকে, আচ্ছা। তো আমরা আইসিটিতে যে চ্যাপ্টারটা পড়তেছিলাম সেটা ছিল আমাদের চ্যাপ্টার 5, যেখানে আমরা আলোচনা করি অ্যালগরিদম ও ফ্লোচার্ট। আর এই চ্যাপ্টারটার নাম কি ছিল আমাদের? এই চ্যাপ্টারটার নাম হচ্ছে প্রোগ্রাম ডিজাইন, পঞ্চম অধ্যায় প্রোগ্রাম ডিজাইন। এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের প্রথম অংশ। আর আমরা অলরেডি অনেকগুলোই অ্যালগরিদম আর ফ্লোচার্ট দেখেছি। আমরা উদাহরণ 6 পর্যন্ত অ্যালগরিদম আর ফ্লোচার্ট নিয়ে অলরেডি আলোচনা করেছি। আমি উদাহরণ 7 নাম্বারটা আপনাদের হোমওয়ার্ক দিয়েছিলাম। সো আমি আশা করব আপনারা হোমওয়ার্কটা করেছেন। হোমওয়ার্কটা করলে হয় কি, আপনারা প্র্যাকটিস করতে পারবেন, প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের সাথে সাথে আপনাদের অ্যালগরিদম আর ফ্লোচার্টটা খুব ভালো করে বোঝা হয়ে যাবে। সো খুব প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এই অ্যালগরিদম আর ফ্লোচার্টটা যদি বারবার আপনারা প্র্যাকটিস করতে থাকেন, তাহলেই দেখবেন অনেক ইজি হয়ে গেছে আপনাদের জন্য এই অ্যালগরিদম আর ফ্লোচার্টটা। সো আজকের আমরা নেক্সট উদাহরণ থেকে শুরু করব, উদাহরণ 8। ওকে, সো চলেন উদাহরণ 8-এ কি বলেছে দেখি। উদাহরণ 8-এ বলা হয়েছে, একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের জন্য একটি অ্যালগরিদম ও ফ্লোচার্ট অঙ্কন করো। তো ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে হচ্ছে পজিটিভ সংখ্যা, হ্যাঁ, যেগুলো প্লাস ভ্যালু, সেগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। যেগুলো হচ্ছে মাইনাস, সেগুলোকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা কোনগুলোকে বলা হয়? পূর্ণ সংখ্যাগুলোকে বলা হয় 1, 2, 3, 4, 5, 100। হ্যাঁ, কোথাও কোনো দশমিক থাকবে না। যদি আমরা বলি 2.5 বা 9.5 বা 10.7, তখন সেগুলো পূর্ণ সংখ্যা হবে না, তখন সেগুলো ভগ্নাংশ বলে প্রকাশ করা হয়। ঠিক আছে, বুঝতে পেরেছেন তো? তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যাটা কি? আর জোড় আর বিজোড় তো আমরা সবাই জানি, 2, 4, 6 এগুলো হচ্ছে আমার জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা হচ্ছে 1, 3, 5, 7। এভাবে করে আমরা সবাই মোটামুটি জোড় আর বিজোড় সংখ্যা বুঝতে পারি। এখন আমরা তো বুঝতে পারি, ঠিক আছে, কিন্তু আমাদের পারপাসটা কি? আমাদের পারপাসটা হচ্ছে কম্পিউটার মেশিনকে কোনটা জোড় সংখ্যা কোনটা বিজোড় সংখ্যা সেটা আমাদের বোঝাতে হবে। আর মেশিন তো মানুষের মতো বুদ্ধিমান না যে সে খুব ইজিলি দেখেই বুঝতে পারবে যে কোনটা জোড় সংখ্যা আর কোনটা বিজোড় সংখ্যা, তাই না? তাকে বুঝাতে হবে যে এভাবে কাজ করলে তুমি জোড় সংখ্যা পেতে পারো, আর এভাবে কাজ করলে বিজোড় সংখ্যা পেতে পারো। তো ওই যে মেশিনকেই আমরা কিভাবে বুঝাবো, সেটার জন্যই আমাদের একটু অঙ্ক করে তাকে বুঝাতে হবে যে এভাবে আমি জোড় আর বিজোড় সংখ্যাটা বের করতে পারি। সো দেখেন, আমি সমাধানে এখানে একটা সংখ্যা 6 জোড় নাকি বিজোড় সেটা লিখেছি, আবার 9 জোড় নাকি বিজোড়, এই দুটো আমি অ্যান্সার বের করব, যেটা আমি কম্পিউটারকে বুঝাবো। হ্যাঁ, তো দেখেন 6কে আমি 2 দিয়ে ভাগ করেছি। 2 দিয়ে ভাগ করলে আমার ভাগফল আসবে 3 আর ভাগশেষ আসবে 0। হ্যাঁ, একটি সংখ্যা জোড় নাকি বিজোড় সেটা বের করতে হলে আমাকে চেক করতে হবে, আমাকে দেখতে হবে যে সেই সংখ্যাটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ আমার 0 আসে কিনা। ভাগশেষ, হ্যাঁ, ভাগফলটা আমি চেক করব না। ভাগফল তো হচ্ছে যেটা দিয়ে আমি ভাগ করার পর আমি কি পাচ্ছি। আর ভাগশেষ, আমরা তো ভাগের সময় ভাগশেষটাই চেক করি, তাই না? যে আমার কতক্ষণ পর্যন্ত ভাগশেষটা 0 আসতেছে কিনা সেটা আমরা চেক করব। তো যখনই আমার ভাগশেষটা 0 আসবে 2 দিয়ে ভাগ করার পর, তখনই আমি বুঝতে পারবো আমি যে সংখ্যাটা ইনপুট দিয়েছিলাম, এই যে 6 যে ইনপুট দেওয়া হয়েছিল, এই সংখ্যাটা তাহলে আমার জোড় সংখ্যা। কিভাবে বুঝতে পেরেছি? আমার ভাগশেষটা 0 আসছে। এখন সেম ভাবে
আমি 9কেও যদি ভাগ দেই 2 দিয়ে, 9কে ভাগ করলে 2 দিয়ে কত পাবো? প্রথমে 4 দিয়ে ভাগ করে 2 দিয়ে 9কে ভাগ করার পর 4 দিয়ে যদি করি তাহলে 4 দুগুণে 8, আমার ভাগশেষ থাকে 1। এই যে দেখেন এখানে যে আমার ভাগশেষটা 1 আসলো, এখানে কি শূন্য এসেছে? শূন্য কিন্তু আসেনি, তার মানে 9 হচ্ছে আমার বিজোড় সংখ্যা। আপনারা যে কোনো সংখ্যা দিয়ে বা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে দেখতে পারেন, চেক করতে পারেন যে কোনটা আমার ভাগশেষ 0 আসতেছে আর কোনটায় আমার ভাগশেষ 0 আসতেছে না, 0 আসবে না। হ্যাঁ, এখানে 1-এর পরিবর্তে 2, 3, 4, 5 যে কোনো সংখ্যাই থাকতে পারে, কিন্তু যদি 0 না আসে ভাগশেষ, তখনই সেটা হয়ে যাবে বিজোড় সংখ্যা। তার মানে তাহলে এখন আমরা কি বুঝলাম? যে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমি 2 দিয়ে ভাগ করার পর যদি আমার ভাগশেষ 0 না আসে, তখন সেটা হয়ে যাবে আমার বিজোড় সংখ্যা, আর যদি ভাগশেষ 0 আসে তখন হবে সেটা জোড় সংখ্যা। ওকে, দেখেন আমি একটা সাইডে বক্স করে সাইড নোট লিখেছি। এই সাইড নোটটায় কি লেখা আছে একটু পড়ি তো। যে কোনো সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের জন্য সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করতে হবে। সংখ্যাটি যদি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, হ্যাঁ, অর্থাৎ ভাগশেষ 0 আসে, তাহলে সংখ্যাটি জোড় সংখ্যা। অন্যথায় ভাগশেষ যদি 0 না আসে, তাহলে সংখ্যাটি বিজোড় সংখ্যা। তাহলে বুঝতে পারলাম তো কিভাবে আমি ভাগশেষ 0 পাবো, আর ভাগশেষ 0 না পেলে সেটা কি জোড় হবে নাকি বিজোড় সংখ্যা হবে। হ্যাঁ, দেখেন পরের লাইনে কি লেখা আছে? ভাগশেষকে কম্পিউটার প্রোগ্রামে মড বা মডিউলাস দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, এই যে ভাগশেষ যে আমার 0 আসতেছে বা অন্য কোনো সংখ্যা আসতেছে, এইটা কম্পিউটারকে বোঝানোর জন্য একটা অপারেটর ব্যবহার করা হয়। সেই অপারেটরটার নাম হচ্ছে মড বা মডুলাস। এটাকে কিন্তু আমরা বাংলায় পার্সেন্টেজও বলি, কিন্তু এটা কম্পিউটার মেশিনে মড বা মডুলাস হিসেবে ব্যবহার করা হয়। আর এটার কাজই হচ্ছে ভাগশেষটা চেক করা, যে ভাগশেষ আমার কত এসেছে। ওকে, বুঝতে পেরেছেন তো তাহলে আমাদের এই ফুল উদাহরণের কনসেপ্টটা, যে কীভাবে আমাকে সমাধান করতে হবে। তাহলে আমি আরেকবার একটু ফাইনালি রিপিট করি, যে কোনো সংখ্যাকে, হ্যাঁ, যে কোনো ধনাত্মক সংখ্যাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করার পর সেই ভাগশেষটা যদি 0 আসে, তাহলে সেটা হবে জোড় সংখ্যা। আর যদি 2 দিয়ে ভাগশেষ দেওয়ার পর সেটা যদি আমার 0 না আসে, তখন সেটা হয়ে যাবে বিজোড় সংখ্যা। ঠিক আছে, বুঝতে পেরেছি তো। তাহলে চলেন আমরা দেখি এখন এটার অ্যালগরিদম আর ফ্লোচার্টটা কি হবে। অ্যালগরিদমটা দেখি। অ্যালগরিদমটা আমরা এখন মোটামুটি লিখতে পারি, তাই না? অ্যালগরিদমের কাজটা যেন কি? অ্যালগরিদমটা হচ্ছে লেখার মাধ্যমে কোনো সমস্যাকে আমরা বিশ্লেষণ করাকেই বলি অ্যালগরিদম, তাই না? ওকে, তাহলে অ্যালগরিদমের প্রথম ধাপেই আমরা কি লিখব? কাজ শুরু। অলওয়েজ আমাদের ধাপ 1 কাজ শুরু থেকে শুরু হবে। ধাপ 2 হচ্ছে একটি সংখ্যা ইনপুট নেই, ওই যে কোনো সংখ্যা, তাই না? আমরা তো এখন জানি যে আমরা কিন্তু কনস্ট্যান্ট মানটা আমরা ইনপুট নেব না, আমরা ইনপুট নেব কি? ভেরিয়েবল, যেখানে আমরা যে কোনো সংখ্যা ইনপুট দিতে পারি। এই n এর মান আমার যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, 1 থেকে 100, 200, 300, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা আমরা এই n এর ভিতরে, n ভেরিয়েবলটার ভিতরে ইনপুট নিতে পারবো। ওকে, এরপরে ধাপ 3 হচ্ছে ওই যে n এর ভিতরে যে মানটা আমি ইনপুট নিয়েছি, সেটাকে আমি 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষ আমি দেখব যে n mod 2 equal 0, এই কন্ডিশনটা সত্য কিনা। যদি এই কন্ডিশনটা সত্য হয়, তাহলে সংখ্যাটি হবে জোড় সংখ্যা, আর ফলাফল কি দেখাবে? জোড় সংখ্যা। আর এই ফলাফলটা আমাকে আউটপুট হিসেবে দেখাতে হবে। আর যখনই আমি জোড় সংখ্যা পেয়ে গিয়েছি, তার মানে আমার
আমার কাজ তো আমি কমপ্লিট করে ফেললাম। সো আমি আর কোনো ধাপে যাব না, একদম ডিরেক্ট যে ধাপটা সেটা ধাপ 5-এ যাব। আর ধাপ 5-এ কি লেখা আছে, কাজ শেষ। কারণ আমাকে তো চেকই করতে বলেছে যে সংখ্যাটা জোড় নাকি বিজোড়। যদি আমি অ্যান্সার পেয়েই যে জোড় সংখ্যা, তাহলে আমি আর অন্য কোনো ধাপে যাব না, আমি ডিরেক্ট কাজ শেষে চলে যাব। ঠিক আছে, কিন্তু যদি আমার এই কন্ডিশনটা সত্য না হয়, তাই না, যদি আমার সংখ্যাটা বিজোড় হয় বা আমি ভাগ দেওয়ার পর যদি আমার ভাগশেষ শূন্য না আসে, তখন সেটা তো ফলস হয়ে যাবে। আর তখনই আমরা এই যে ধাপ 4-এ গিয়ে দেখব যে অন্যথায় সংখ্যাটি বিজোড় সংখ্যা। এই যে অন্যথায় মানে কি, আমার 3 নং ধাপের এই কন্ডিশনটা সত্য হয়নি। সত্য হয়নি মানে এটা অন্যথায়, মানে এটা মিথ্যা হয়ে গিয়েছে। তখন আমি দেখলাম যে আমার এই সংখ্যাটা হবে বিজোড় সংখ্যা। তাহলে ফলাফল আমাকে কি আউটপুট হিসেবে দেখাতে হবে, যে সংখ্যাটি হচ্ছে বিজোড় সংখ্যা। আর তখনও আমাকে ধাপ 5-এই যেতে হবে, ধাপ 5-এ হচ্ছে কাজ শেষ। সো বুঝতে পেরেছি তো আমরা অ্যালগরিদমটা। এখন মোটামুটি আপনাদের কাছে অ্যালগরিদমটা ইজি লাগবে যদি কিনা আমরা বিগত ক্লাসে সবগুলো উদাহরণ প্র্যাকটিস করি। ওকে, তাহলে এখন আমরা ফ্লো চার্টটা দেখি। ফ্লো চার্টও আমরা মোটামুটি এখন আঁকতে পারি আশা করি। অ্যালগরিদমটা যেরকম ছিল লেখার মাধ্যমে প্রবলেমকে বিশ্লেষণ করা, ফ্লোচার্টটা যেন কি ছিল, ফ্লোচার্টটা হচ্ছে ছবি আঁকার মাধ্যমে, তাই না, কিছু প্রতীক, কিছু শেপ ব্যবহার করে আমরা যে প্রবলেমটাকে বিশ্লেষণ করি সেটাই হচ্ছে আমাদের ফ্লোচার্ট। সো ফ্লোচার্টের প্রথম যে শেপটা বা প্রতীকটা হচ্ছে আমার সেমি সার্কেল শেপ, যেখানে আমরা স্টার্ট, কাজ শুরু লিখি। হ্যাঁ, স্টার্টের পরে হচ্ছে ইনপুট কি নিব, ইনপুট এন, মানে ওই যে একটা সংখ্যা আমাকে ইনপুট নিতে হবে, সেটা আমি কোন ভেরিয়েবলের ভিতরে নেব, এন ভেরিয়েবলের ভিতরে নেব। এখানে কিন্তু আমরা এ বি সি ডি যে কোনো লেটার, যে কোনো ওয়ার্ড ব্যবহার করতে পারবো, তাই না। আর এই ইনপুটটা আমরা কোন শেপের ভিতরে নিব, সামান্তরিক শেপের ভিতরে নিব। আচ্ছা, তো তারপরে যখনই আমরা ইনপুট নিয়ে ফেললাম সংখ্যাটাকে, সেই সংখ্যাটাকে আমরা চেক করব যে এটা যে আমি 2 দিয়ে ভাগ দিচ্ছি, এটা কি 0 হবে নাকি অন্য কোনো সংখ্যা হবে। সো এটা আমরা চেক করব। আর এই চেকটা আমরা কোন শেপের ভিতরে দিব, এই চেকটা আমরা ডায়মন্ড শেপের ভিতরে দিব। ঠিক আছে, তো এই ডায়মন্ড শেপের ভিতরে দেওয়ার মানে হচ্ছে যে সে ডিসিশনটা চেক করবে যে এটা কি সত্য হবে নাকি মিথ্যা হবে। মানে 2 দিয়ে ভাগ করার পর যদি আমার 0 আসে, তাহলে সে কোথায় যাবে, আর 2 দিয়ে ভাগ করার পর যদি আমার 0 না আসে, তখন সে কোথায় যাবে, তাই না। সো n mod 2 equals to 0, যদি ভাগশেষ আমার 0 হয়, যদি সত্য হয়, তাহলে এই যে ইয়েস লেখা, হ্যাঁ সত্য হয়, তাহলে আমরা লেফট সাইডে চলে যাব। লেফট সাইডে এসে সে দেখবে যে আমাকে প্রিন্ট করতে হবে যে সংখ্যাটি হচ্ছে ইভেন, মানে জোড় সংখ্যা। আমি যে সংখ্যাটা ইনপুট দিয়েছি সেটা হচ্ছে আমার ইভেন সংখ্যা, মানে জোড় সংখ্যা। আর এই যে প্রিন্টের পরিবর্তে যেন আমরা কি লিখতে পারি, আমরা কিন্তু আউটপুটও লিখতে পারি। প্রিন্ট আর আউটপুটের কাজ সেম। আর এটাও আমরা কোন শেপের ভিতরে লিখবো, এটাও আমরা সামান্তরিক শেপের ভিতরে লিখবো। ঠিক আছে, এখন দেখি তো, যদি আমার ইয়েস না হয়, যদি আমার মিথ্যা হয়ে যায়, তখন সে রাইট সাইডে চলে আসবে। রাইট সাইডে চলে এসে সে দেখবে যে প্রিন্ট অড, তার মানে আমার সংখ্যাটা হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় মানে অড সংখ্যা। ঠিক আছে, তো বুঝতে পেরেছি তো। এখন এই দুইটাই আউটপুট আমরা একটা কানেক্টরের ভিতরে কানেক্ট করে দিব, আর এই কানেক্টরটা লাস্টে গিয়ে ইন্ডে গিয়ে কানেক্ট হবে। ঠিক আছে, এভাবে আমাদের কাজটা শেষ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা উদাহরণ 8টা কিভাবে একটা সংখ্যা জোড় নাকি বিজোড় বের করা যায়, এখন আমরা পারবো, তাই না। ওকে, এখন তাহলে আরেকটা উদাহরণ দেখি। সেই উদাহরণটা কি বলে, উদাহরণ 9 বলেছে
তিনটি সংখ্যা থেকে বড় সংখ্যাটি খুঁজে বের করার একটি অ্যালগরিদম ও ফ্লোচার্ট অঙ্কন করো। আচ্ছা, আমরা মনে হয় গত ক্লাসে একটা এরকম উদাহরণ দেখেছিলাম, সেটা হচ্ছে দুটি সংখ্যার মধ্যে কোনটি সংখ্যা বড় সেটা বের করার অ্যালগরিদম ফ্লোচার্ট অঙ্কন করতে বলেছিল। সো ওটা ছিল দুটো সংখ্যা, এখন আমরা দেখব তিনটি সংখ্যা। দুটি সংখ্যা বের করার জন্য তো খুব ইজিলি আমরা চেক করতে পেরেছি, কিন্তু তিনটি সংখ্যা যখন বের করব তখন একটু কমপ্লিকেটেড হয়ে যাবে কাজটা। তো ওই কমপ্লিকেটেড হওয়া সত্ত্বেও ইজি আছে যদি আমরা বুঝে যাই যে কিভাবে সলভ করতে হবে। তাহলে তিনটি সংখ্যা মানে কি, আমাকে তিনটে সংখ্যা ইনপুট দিতে হবে, আর ওই তিনটা সংখ্যা ইনপুট দেওয়ার জন্য আমাকে তিনটা ভেরিয়েবল নিতে হবে, যে তিনটা ভেরিয়েবলের ভিতরে আমরা তিনটা সংখ্যা ইনপুট নিতে পারবো, তাই না? সো আমি ওই তিনটি সংখ্যা মানে তিনটি ভেরিয়েবল হিসেবে নিয়েছি এ, বি, সি। ওকে, এ হচ্ছে প্রথম সংখ্যা, বি হচ্ছে দ্বিতীয় সংখ্যা, আর সি হচ্ছে থার্ড সংখ্যা। ওকে, সো দেখেন আমি এই যে সাইডে একটা বক্সের ভিতরে এর মান 40, বির মান 30, সি এর মান 25 এভাবে করে চারবার আমি এগুলো লিখেছি। সো এই চারটা লেখার কারণ হচ্ছে আমি এই সংখ্যাগুলো দিয়ে চেক করব যে আমার কোন সংখ্যাটা বড় হবে, কোন সংখ্যাটা ছোট হবে। ঠিক আছে, সো দেখেন এই যে প্রথমে যে এ, বি, এই যে সি। ওকে, এই তিনটা হচ্ছে আমার সংখ্যা। এখন আমাকে কোন সংখ্যাটা বড় বের করতে হলে আগে চেক করতে হবে যে এ কি বি এর থেকে বড়। এই যে দেখেন এ গ্রেটার দেন বি, হ্যাঁ, এই কন্ডিশনটা কি সত্য হবে কিনা। যদি এ বি এর থেকে বড় হয়ে যায়, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। ওকে, একটু কমপ্লিকেটেড হলেও যদি বুঝে যান তাহলে দেখবেন খুবই ইজি। হ্যাঁ, সো এ যদি বি এর থেকে বড় হয়ে যায় তাহলে এ কে সি এর সাথেও চেক করতে হবে, তাহলে কি এ সি এর থেকেও বড় কিনা। ঠিক আছে, যখনই এ গ্রেটার দেন বি আর এ গ্রেটার দেন সি সত্য হয়ে যাবে, তার মানে এর মান হচ্ছে বড়। ওকে, এই যে দেখেন এখানে আমি a equals to 40, b equals to 30, c equals to 25 লিখেছি। হ্যাঁ, আচ্ছা, তো আমি যদি a গ্রেটার দেন b টা চেক করি, হ্যাঁ, 40 কি 30 থেকে বড়? হ্যাঁ, সত্যি, তাই না? 40 to 30 থেকে বড়। ঠিক আছে, তার মানে a b এর থেকে বড়। ওকে, তাহলে আমার নেক্সট কন্ডিশনটা কি হবে? আচ্ছা দেখি তো তাহলে a কি c এর থেকেও বড় কিনা। তখন আমরা দেখলাম হ্যাঁ 40 তো 25 এর থেকেও বড়, তার মানে এ বি এর থেকেও বড়, সি এর থেকেও বড়। তখন আমার রেজাল্টটা দেখাবে এ ইকুয়াল 40 হচ্ছে বড় সংখ্যা। বুঝেছি তো এই কাজটা কিভাবে করতে হবে? হ্যাঁ, প্রথম কন্ডিশনটা তাহলে শেষ হলো। কিন্তু এখন দেখেন যে আচ্ছা ঠিক আছে, এ গ্রেটার দেন বি সত্য, ওকে 40 মানলাম, কিন্তু সবসময় তো আর এ সি এর থেকে বড় নাও হতে পারে, অথবা বি এর থেকে বড় নাও হতে পারে, তাই না? দেখেন অর দিয়ে পরের লাইনে আমি লিখেছি এ সমান সমান 40, বি সমান সমান 20, সি সমান সমান 45। হ্যাঁ, এ গ্রেটার দেন বি এই কন্ডিশনটা তো সত্য হলো, তাই না? কিন্তু এ গ্রেটার দেন সি এই কন্ডিশনটা কি সত্য হলো? এই কন্ডিশনটা কিন্তু সত্য হলো না, তার মানে এ গ্রেটার দেন সিটা ফলস হয়ে গিয়েছে। সো দ্যাট মিনস সি হচ্ছে আমার বড় সংখ্যা। বুঝতে পেরেছি তো? বারবার দরকার হলে বারবার আমার লেকচারটা রিপিট করবেন, তাহলেই দেখবেন বুঝে গিয়েছেন। ওকে, এখন আবার আমরা কন্ডিশনটা চেক করি যে এখন এ গ্রেটার দেন বি তো বললাম, আবারও বললাম যে এ গ্রেটার দেন বি সবসময় তো সত্য নাও হতে পারে। সো এখন যদি এ গ্রেটার দেন বি সত্য না হয়, দ্যাট মিনস আমার বি সংখ্যাটা বড়, তখন আমার নেক্সট স্টেপটা কি হবে? তাহলে দেখি তো বি কি সি এর থেকেও বড় কিনা। হ্যাঁ, যদি এর থেকে বড়
বড় বি যদি এ থেকে যদি বি বড় হয়ে যায়, তখন আমাকে বিকে আবার সি এর সাথেও চেক করতে হবে, তাহলে কি সি এর থেকেও বি বড় কিনা। যদি সি এর থেকেও বি বড় হয়ে যায়, তখন আমরা বলতে পারবো যে আচ্ছা তাহলে বি হচ্ছে বড় সংখ্যা। ঠিক আছে, এই যে দেখেন থার্ড যে লেখাটা আমি a ইকুয়ালস টু 35, b ইকুয়ালস টু 40, c ইকুয়ালস টু 25 লিখেছি, তাই না? তাহলে এই যে 35 কি 40 থেকে বড়? 35 তো 40 থেকে বড় না, তার মানে a গ্রেটার দেন b, ওই কন্ডিশনটা আমার ফলস হয়ে গিয়েছে। তখন আমরা চেক করব তাহলে কি b কি c এর থেকে বড়। আচ্ছা, দেখলাম যে 40 20 থেকেও বড়, দ্যাট মিন্স আমার রেজাল্টটা দেখাবে b বড়। ওকে, এরপরে দেখেন আরেকটা অরে গিয়ে কি দেখলাম যে a ইকুয়ালস টু 35, b ইকুয়ালস টু 40, c ইকুয়ালস টু 50। মানে কি এ কে আমি বি এর সাথে চেক করব, দেখলাম যে আমার চেকটা ভুল হয়ে গেছে, যে 35 তো ছোট, মানে এ তো ছোট বি এর থেকে, দ্যাট মিন্স আমার বি বড়। তারপর আমি বি কে সি এর সাথে যখন চেক করাবো, তখন দেখলাম যে ও বি তো ছোট হয়ে গেল সি এর থেকে, তার মানে সি ইকুয়ালস যে 50, সেটা আমার এই কন্ডিশনটা সত্য হয়ে গিয়েছে। বুঝতে পেরেছি তো? আমি আরেকটু রিপিট করি যে তিনটি সংখ্যা কি হলো, তাহলে আমাদের তিনটি সংখ্যা হচ্ছে এ বি সি, যেখানে আমার কন্ডিশনটা হচ্ছে এ গ্রেটার দেন বি সত্য কিনা। যদি এ গ্রেটার দেন বি সত্য হয়ে যায়, তখন এ কে সি এর সাথেও চেক করতে হবে। যদি এ গ্রেটার দেন সিও সত্য হয়ে যায়, দ্যাট মিন্স আমার এ হচ্ছে বড় সংখ্যা। এরপর এ গ্রেটার দেন বি, এই কন্ডিশনটা যদি আমার মিথ্যা হয়ে যায়, তাহলে আমাকে চেক করতে হবে, এই কন্ডিশনটা যদি মিথ্যা হয়ে যায় এ গ্রেটার দেন বি, তার মানে অবভিয়াসলি আমার বিটা এ থেকে বড় হবে, তখন বি কে চেক করতে হবে সি এর সাথে যে বি গ্রেটার দেন সি এটা সত্য কিনা। যদি সত্য হয়ে যায় তাহলে বি বড় সংখ্যা, আর যদি মিথ্যা হয়ে যায় তখন সি হবে বড় সংখ্যা। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। চলেন আমরা অ্যালগোরিদম আর ফ্লোচার্টটা দেখি। অ্যালগোরিদম আর ফ্লোচার্টটা যখন বুঝে যাবেন, বোঝা হয়ে যাবে, তখন দেখবেন অনেক ইজি হয়ে গিয়েছে। ওকে, কি আমাদের অ্যালগোরিদমটা হচ্ছে ধাপ 1 কাজ শুরু, ধাপ 2 সংখ্যা তিনটি ইনপুট নেই, সংখ্যা তিনটি হচ্ছে এ বি সি, যে তিনটি সংখ্যা আমাকে ইনপুট নিতে হবে। এরপর ধাপ 3-এ হচ্ছে এই যে এখন থেকে আমাদের কন্ডিশন চেক করা শুরু হয়ে যাবে। হ্যাঁ, ধাপ 3-এ হচ্ছে যদি এ গ্রেটার দেন বি সত্য হয়, তাহলে কোথায় যাব আমরা? ধাপ 4-এ যাই, অন্যথায় ধাপ 5-এ যাই। আমরা কি জানি, অ্যালগোরিদমকে কিন্তু আমরা জটিল করতে পারবো না। অ্যালগোরিদম আমরা যত সহজ করে উপস্থাপন করতে পারি, ঠিক আছে, যত সহজে লেখা যায়, সমস্যা নেই যদি আমার ধাপগুলো বড় হয়, কিন্তু প্রতি ধাপে কি কাজ করা হয়েছে সেটা আপনাকে খুব ইজিলি অন্যকে বুঝাতে হবে, ঠিক আছে, অথবা নিজেও বোঝার জন্য, নিজেকেও বোঝানোর জন্য আমরা প্রতিটা ধাপে ধাপে সিম্পল কাজগুলো লিখে লিখে সামনে আগাবো। ওকে, সো ধাপ 3-এর যে বললো যে যদি এ গ্রেটার দেন বি সত্য হয়, তাহলে ধাপ 4-এ যাই, অন্যথায় মানে কি, যদি মিথ্যা হয় না, এ গ্রেটার দেন বি যদি মিথ্যা হয়ে যায়, তাহলে আমরা কত নাম্বার ধাপে যাব? 5 নাম্বার ধাপে যাব, ঠিক আছে। আচ্ছা, তো যদি এ গ্রেটার দেন বি সত্য হয়, তাহলে 4 নাম্বার ধাপে যেতে বলেছে, সো আমরা 4 নাম্বার ধাপে যাই। 4 নাম্বার ধাপে কি বললো, যে যদি এ গ্রেটার দেন সি সত্য হয়, তাই না, এ যদি বি এর থেকেও বড় হয়ে যায়, তাহলে আমার নেক্সট স্টেপ কি হবে? এ কে সি এর সাথেও চেক করাতে হবে, যে তাহলে কি এ সি এর থেকেও বড়। এই কন্ডিশনটা যদি সত্য হয়, দ্যাট মিন্স আমার ফাইনাল রেজাল্ট আসবে হ্যাঁ, তাহলে এ বড়। সো ফলাফল এ বড় সংখ্যা, এই লেখাটাকে আমাকে আউটপুট হিসেবে দেখাতে হবে, ঠিক আছে। আর যদি ওই যে এ গ্রেটার দেন সি, এই কন্ডিশনটা যদি মিথ্যা হয়ে যায়, এই যে অন্যথায় মানে এই কন্ডিশনটা যদি মিথ্যা হয়ে যায়, তার মানে আমার সি বড়, তখন ফলাফল দেখাতে হবে সি বড় সংখ্যা। বুঝতে পেরেছেন তো?
আচ্ছা, তা এই ফলাফলটা যখন দেখানো হয়ে যাবে, সো আমাদের তো আর কোনো কাজ থাকবে না, যে আমরা তো বড় সংখ্যা পেয়েই যাব, হয় এ আমার বড় সংখ্যা হবে অথবা সি আমার বড় সংখ্যা হবে। এরপরে আমরা ধাপ 6-এ যাব, আর ধাপ 6-এ হচ্ছে আমার কাজ শেষ। ঠিক আছে, এখন আবার চলেন আমরা একটু ধাপ 3-এ যাই। কি বলেছে? অন্যথায় ধাপ 5-এ যাই। অন্যথায় মানে এ গ্রেটার দেন বি, এই কন্ডিশনটা যদি মিথ্যা হয়ে যায়, তার মানে আমার বি হচ্ছে এর থেকে বড় সংখ্যা, তাই না? তখন আমরা কত নাম্বার ধাপে যাব? আমরা 5 নাম্বার ধাপে যাব। 5 নাম্বার ধাপে গিয়ে আরেকটা কন্ডিশন আমরা চেক করব, সেটা হচ্ছে বি গ্রেটার দেন সি। হ্যাঁ, বি যদি এর থেকে বড় হয়, তখন আমাকে সি এর সাথে চেক করতে হবে যে তাহলে বি কি সি এর থেকেও বড়। যদি এই কন্ডিশনটা সত্য হয়ে যায়, তাহলে হবে আমার বি হচ্ছে বড় সংখ্যা, আর ফলাফল বি বড় সংখ্যা, এটাকে আউটপুট হিসেবে দেখাতে হবে। আর অন্যথায়, তার মানে কি? অন্যথায় মানে কি? বি গ্রেটার দেন সি, এই কন্ডিশনটা যদি ফলস হয়ে যায়, মিথ্যা হয়ে যায়, তার মানে আমার সি হবে বড় সংখ্যা। ফলাফল সি বড় সংখ্যা আউটপুট হিসেবে দেখাই। ব্যাস, তারপরে ধাপ 6 হচ্ছে আমার কাজ শেষ। হ্যাঁ, মোটামুটি বুঝতে পেরেছেন। আমি যদি আবার রিপিট করি, সেটা কিভাবে আমি বুঝাই, আবার রিপিট করে বুঝাই, তাহলে আর একটু বুঝতে পারবেন। যে প্রথম কন্ডিশনটা ছিল এ গ্রেটার দেন বি। যদি এ বি এর থেকে বড় সত্য হয়, তাহলে আমরা কত নম্বর ধাপে যাব? 4 নাম্বার ধাপে যাব। 4 নাম্বার ধাপে গিয়ে চেক করব এ গ্রেটার দেন সি সত্য হয় কিনা। যদি এ গ্রেটার দেন সি সত্য হয়, তাহলে ফাইনাল রেজাল্ট হবে এ বড়। আর যদি এ গ্রেটার দেন সি সত্য না হয়, তার মানে সি বড় সংখ্যা, তখন রেজাল্টে দেখাবে সি হচ্ছে বড় সংখ্যা। ওকে, কাজ শেষ। কিন্তু ধাপ 3-এ এ গ্রেটার দেন বি যদি মিথ্যা হয়ে যায়, তখন আমরা ধাপ 5-এ যাব। ধাপ 5-এ গিয়ে দেখব বি গ্রেটার দেন সি সত্য কিনা। এই কন্ডিশনটা যদি সত্য হয়, তাহলে বি হচ্ছে বড় সংখ্যা, ফলাফল বি বড় সংখ্যা। আর এই কন্ডিশনটাও যদি মিথ্যা হয়ে যায়, তার মানে সি হচ্ছে বড় সংখ্যা, ফলাফল সি বড় সংখ্যা আউটপুট হিসেবে দেখাতে হবে। এরপরে ফাইনালি হচ্ছে কাজ শেষ। ওকে, তাহলে এখন চলেন আমরা ফ্লো চার্টটা দেখি। ফ্লো চার্ট দেখলে আরও ইজিলি বোঝা যাবে। সো দেখেন, ফ্লো চার্টটা মোটামুটি একটু কমপ্লিকেটেড দেখাচ্ছে, কিন্তু আপনি যদি ধাপে ধাপে দেখেন কোথায় কি কাজটা করা হচ্ছে, তাহলে দেখবেন মোটামুটি ইজি হয়ে যাচ্ছে। ওকে, সো প্রথমে হচ্ছে স্টার্ট, এরপরে হচ্ছে ইনপুট এ বি সি, 3 সংখ্যা ইনপুট নিতে হবে। এরপর প্রথম কন্ডিশনটা হচ্ছে ইফ এ গ্রেটার দেন বি, বড় কিনা। হ্যাঁ, এ গ্রেটার দেন বি চেক করবে। হ্যাঁ, যদি এটা সত্য হয়ে যায়, সত্য ইয়েস হয়ে যায়, তখন সে লেফট সাইডে এসে কোন কন্ডিশনটা চেক করবে? এ গ্রেটার দেন সি কন্ডিশনটা চেক করবে। যদি এটাও সত্য হয়ে যায়, তাহলে লেফট সাইডে গিয়ে সে ফাইনালি কি প্রিন্ট করবে? এ ইজ বিগ নাম্বার। ওকে, বুঝতে পেরেছি তো? এগুলো হচ্ছিল সব যদি সত্য হয়। এখন যদি এ গ্রেটার দেন বি মিথ্যা হয়, নো হয়ে যায়, তখন সে কোথায় চলে যাবে? রাইট সাইডে চলে যাবে। আর রাইট সাইডে এসে সে আরেকটা কন্ডিশন চেক করবে, সেটা কি? যে বি গ্রেটার দেন সি। তাহলে কি এই কন্ডিশনটাও কি সত্য? যদি এটা সত্য হয়ে যায়, তাহলে সে কি প্রিন্ট করবে? বি প্রিন্ট, বি ইজ বিগ নাম্বার, সেটা প্রিন্ট করবে। আর যদি নো হয়ে যায়, তখন সে কি প্রিন্ট করবে? সি ইজ এ বিগ নাম্বার। ওকে, এই যে দেখেন এখানে ইফ এ গ্রেটার দেন বি, এখানেও যে ইয়েস হয়েছিল লেফট সাইডে, ইয়েস হয়ে যাওয়ার পর সে যে এ গ্রেটার দেন সি চেক করেছে, তখন সে ইয়েস পাওয়ার পর এ নাম্বারটাকে সে প্রিন্ট করবে। আর এখানেও যদি সে নো পেয়ে যায়, মিথ্যা পেয়ে যায়, তখন সে প্রিন্ট করবে সি ইজ বিগ নাম্বার, এটাকে সে প্রিন্ট করবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন তো? আর দেখেন প্রত্যেকটা আউটপুট পরে গিয়ে কোথায় মিলিত হয়েছে? কানেক্ট হয়েছে, কানেক্টরের সাথে কানেক্ট হয়েছে। এরপরে সে লাস্টে গিয়ে ইন্ডের সাথে কানেক্ট হবে। ওকে, দেখেন ওভারঅল ফ্লো চার্টটা অত কঠিন না। আমি সাইডে বক্সের ভিতরে নাম্বার দিয়ে রেখেছি, যাতে করে আপনারা বুঝতে পারেন। এই যে যখন আমার এ এর মান 40, বি এর মান 30, সি এর মান 25 হবে, তখন সে কি প্রিন্ট করবে? এ প্রিন্ট করবে, কারণ সে দেখতেছে 40 তো 30 থেকে
বড় তখন সে লেফট সাইডে চলে যাবে, তখন 40 সাথে কত চেক করবে 25, তখন দেখবে ও 40 তো বড়, তখন সে প্রিন্ট করবে এ বিগ নাম্বার। কিন্তু যখন এই যে পরের অরটা যে c = 45 পাবে তখন সে লেফট সাইডে চলে আসবে, লেফট সাইডে এসে সে প্রিন্ট করবে c হচ্ছে বড় সংখ্যা। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এরপরে যখন আবার দেখলো যে এর মান 35, বি এর মান 40, সি এর মান 20, হ্যাঁ এই 35, 40, 20, 35 যদি 40 সাথে চেক করে তখন কি দেখবে সে, ও আমার তো 40 বড় সংখ্যা, দ্যাট মিন্স আমার প্রথম কন্ডিশনটাই মিথ্যা হয়ে গেছে। তখন সে রাইট সাইডে চলে আসবে, রাইট সাইডে এসে দেখবে তাহলে কি বি কি সি এর থেকে বড়, তখন দেখলো 40 আর 20, ও বি তো বড় সি এর থেকে, দ্যাট মিন্স সে রাইট সাইডে চলে আসবে, ইয়েস হবে আর বি হবে বড় সংখ্যা। কিন্তু লাস্টের যে লেখাটা দেখেন, লাস্টের যে সংখ্যাটা 35, 40, 50, সি এর মান কিন্তু 50, তো 35 40 থেকে ছোট, ঠিক আছে, সে মিথ্যা হয়ে কোথায় চলে আসবে, রাইটে চলে এসে বি গ্রেটার দেন সি যখন সে চেক করবে তখন তো দেখবে ও 40 তো ছোট, 50 তো বড়, তার মানে এই কন্ডিশনটা আমার মিথ্যা হয়ে গেছে। সো সে লেফট সাইডে চলে আসবে, লেফট সাইডে এসে দেখবে যে প্রিন্ট সি ইজ বিগ নাম্বার, তার মানে সে 50টাকে প্রিন্ট করবে। বুঝতে পেরেছেন তো? আশা করি বুঝার ট্রাই করেছেন। সমস্যা নেই, আপনারা বারবার আমার লেকচারটা একটু ফলো করবেন, অবসর টাইমে বারবার একটু শুনবেন দরকার হলে, তাহলেই দেখবেন বুঝে যাবেন। আর প্র্যাকটিস মাস্ট করতেই হবে, ওকে? প্র্যাকটিস না করলে এটা বোঝাই যাবে না এগুলো। হ্যাঁ, 5th চ্যাপ্টারটা, আমাদের 5ম চ্যাপ্টারটা অ্যালগরিদম আর ফ্লোচার্টের জন্য অনেক ইম্পর্টেন্ট। যদি বারবার প্র্যাকটিস করেন তখনই এগুলো বুঝতে পারবেন, আর অ্যান্সার করা খুবই ইজি হয়ে যাবে তখন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের এই পর্যন্তই থাক, আপনারা প্র্যাকটিস করেন, প্রবলেম হলে আমাকে জানাবেন, আমি নেক্সট ক্লাসে দরকার হলে আবার রিপিট করব, ওকে? সো আশা করি পড়াশোনা করবেন, বাসার সবাইকে আমার সালাম জানাবেন আর আমার জন্য দোয়া করতে বলবেন, ওকে? ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ।